নমস্কার। স্বপ্ননীল চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আজকে আমাদের গল্প শ্যামল দত্ত চৌধুরীর লেখা শেষ বংশধর। প্রথম রাতেই টের পেয়েছিল অনির্বাণ। টিমটিমে আলোয় সে তার সারাদিনের অভিজ্ঞতা মাকে লিখতে বসেছিল। অবনী কাকা নাতনির হোম টাস্কের খাতা থেকে কয়েকটা পাতা ছিঁড়ে ওকে দিয়েছেন। এক একটা পাতায় লিখছে আর পাশে সরিয়ে রাখছে অনির্বাণ। আজ সকালে এখানে পৌঁছবার পর থেকে অনেক ঘটনা ঘটে গেছে। বেশ গুমোট আবহাওয়া, জানলাগুলো খোলা থাকলেও বাইরে গাছপালাতে নিঃশ্বাস প্রশ্বাসের হাওয়া নেই। অথচ এই অবস্থায় হঠাৎ অনির্বাণের কাগজগুলো ঘরের মধ্যে উড়ে বেড়াতে লাগলো। ওর মাথার উপরে এদিকে ওদিকে কাগজ ভেসে বেড়াচ্ছে। এই প্রক্রিয়ায় কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পেল না পদার্থবিদ্যার ছাত্র অনির্বাণ। প্রথমে অনির্বাণদের পিতৃপুরুষের ভিটে প্রায় ধ্বংস হতে বসেছে। সে মার কাছে শুনেছে যে এক সময় নাকি 20 মাইলের মধ্যে ওদের মতো পাকা বাড়ি আর একটাও ছিল না। নরোত্তম রায় ছিলেন এই অঞ্চলের সেকালের এক ডাকসাইটে প্রতাপশালী জমিদার। বারান্দার শেষ প্রান্তে নরোত্তম রায়ের এক অয়েল পেন্টিং আজ দেখেছে অরিন্দম। ধুলিমলিন, মাকড়সার জালে প্রায় অদৃশ্য, তবু বোঝা যায় তামাটে চওড়া মুখ, ঘাড়ে গর্দানে দশাশই চেহারা, কুস্তিগিরের মতো। ক্রোধী চোখ দুটো ছবিতেও যেন ঠিকরে বেরোচ্ছে। পূর্বপুরুষের জমি জিরের চাষবাস ছিল, কিন্তু নিন্দুকেরা বলতো তাদের প্রকৃত উপার্জনের উপায় ছিল ডাকাতি। সাধারণত তারা নিজেরা ডাকাতি করতে বেরোতেন না, একদল বিশ্বস্ত লেঠেলকে পাঠানো হতো, যারা জান দেবে তবু মুখ ফুটে কর্তার বিরুদ্ধে রা কাড়বে না। লেঠেলরা ছিল ছিপ নৌকায় চড়ে কিংবা পায়ে রণপা বেঁধে দূর দূরান্তরের গ্রামে গিয়ে নৃশংস ডাকাতি করে আসত। শোনা যায় নরোত্তম রায় নাকি কখনো সখনো স্বয়ং যেতেন ডাকাতি করতে, এবং কোনো কোনো সময়ে তার হিংস্র আচরণ লেঠেল ডাকাতদের বুকেও ভয় ধরিয়ে দিত। লোকে বলে কোনো এক বিধবা নারীর 4 ছেলে মেয়েকে হত্যা করার অভিশাপে নাকি নরোত্তম রায় নিজেও নির্বংশ হয়ে যাবেন। নরোত্তম রায়ের ছিল 7 ছেলে। তারা সাবালক হয়ে ওঠার আগে একে একে মারা গিয়েছিল। তিনি কেবল ছোট ছেলে সুরেশ্বরের বিয়ে দিতে পেরেছিলেন। মৃত্যুর আগে সুরেশ্বর 2টি সন্তানের জনক হয়েছিলেন। ছেলের নাম মনোহর, মেয়ের নাম ভাগীরথী। বালক বয়স থেকেই মনোহর শান্তশিষ্ট স্বভাবের। লেখাপড়ায় আগ্রহ ছিল তার। প্রজাদের দুঃখ দুর্দশার সময় তাদের পাশে গিয়ে দাঁড়াতেন। কিন্তু ভাগীরথী একেবারে ভিন্ন প্রকৃতির। সে ছিল দুরন্ত, ডানপিটে, নিষ্ঠুর। ওই কিশোরী বয়সেই তার স্বভাবের হিংস্রতা প্রজাদের সন্ত্রস্ত করে তুলত। একবার একটা বিড়াল ছানা রাত্রিবেলা কেঁদে কেঁদে বাড়ির কাউকে ঘুমোতে দেয়নি। কনকনে শীতের রাত। সকালের আলো ফুটতেই ভাগীরথী খিড়কির বাইরে ছাইয়ের গাদা থেকে ওই বিড়াল ছানাটাকে তুলে ছুঁড়ে ফেলে দিয়েছিল পুকুরের মাঝখানে। বাড়ির দাসী চাকররা ওকে জমের মতো ডরাত। ঠাকুরদা নরোত্তমের স্নেহ বাপ মা মরা নাতনি ভাগীরথীর উপর গভীরভাবে নেমে এসেছিল। নিরীহ মনোহরকে তিনি খুব একটা আমল দিতেন না। হয়তো ভাগীরথীর স্বভাবে নরোত্তম নিজের প্রতিচ্ছবি দেখতে পেয়েছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, বৃদ্ধ নরোত্তম মৃত্যুর কিছুকাল আগে আইনের মাধ্যমে প্রিয় নাতনি ভাগীরথীকে ত্যাগ করেছিলেন। বিশেষ আদেশ দিয়ে তার জমিদারি ত্রিসীমানায় ভাগীরথীর প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছিলেন। এর কারণ কেউ জানে না। লোকমুখে শোনা যায় শ্মশানের ভবানী মন্দিরে তখন ভাগীরথী তন্ত্র সাধনা করত। কে যেন দেখেছিল ঘোর নিশিরাতে জটাধারিণী এক ভৈরবী একলা হেঁটে হেঁটে প্রান্তর পার হতে চলেছে। তার কয়েকদিনের মধ্যেই অসুস্থ নরোত্তম রায়ের
মৃত্যু হয়েছিল। মনোহর রায়ের পুত্র সুদর্শন এই এলাকায় প্রথম প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। রায়বংশের পুরুষ স্বল্পায়ু সুদর্শন রায়ও বেশি দিন বাঁচেননি। ইনি অনির্বাণের পিতা। 2 বছরের ছেলে অনির্বাণকে নিয়ে তার মা চলে আসেন মামাদের কাছে মথুরাপুরে। আদি গ্রামের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। অনির্বাণ মেধাবী ছাত্র। আগাগোড়া পরীক্ষায় ভালো ফল দেখিয়ে সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যার মাস্টার্স করেছিলেন। এখন রিসার্চ করছে। ওদিকে সুদর্শন রায়ের মৃত্যুর পরে দেশের বাড়ি দেখাশোনার অভাবে অবহেলায় ভেঙে পড়ছিল। রায়বাড়ির নায়েব অবনী কাকা চিঠিপত্রে যোগাযোগ রাখতেন অনির্বাণের মায়ের সঙ্গে। অবনী কাকার স্বনির্বন্ধ অনুরোধে এত বছর পরে মা অনির্বাণকে পাঠিয়েছেন ওই বসত বাড়ির আর জমি জমার একটা আইনসম্মত বিধি ব্যবস্থা করার জন্য। সকালে নদীর ঘাটে নামতেই কাদায় পা ডুবে গিয়েছিল অনির্বাণের। ধানক্ষেতের আলে আলে আধ ঘণ্টাটা হেঁটে সে পৌঁছেছিল ওই পিতৃপুরুষের গ্রামে। অবনী কাকাকে আগে থেকেই জানানো ছিল তিনি বৃদ্ধ হয়েছেন। একজন মুনিশ গিয়েছিল অনির্বাণকে পথ চিনিয়ে আনতে। ওদের বাড়ির দরজা খুলিয়ে একটা ঘর বাঁশের উপযোগী করে রাখা ছিল। এলো মুড়ি আর গুড়। দুপুরের খাওয়া হবে অবনী কাকার বাসায়। অনির্বাণের মার প্রশংসায় বৃদ্ধ পঞ্চমুখ বললেন তিনি রায় পরিবারের সঙ্গে 60 বছর জড়িয়ে আছেন, কিন্তু কখনো এমন লক্ষ্মীমন্ত ও বুদ্ধিমতী বউ দেখেননি। শুনে অনির্বাণের খুব ভালো লাগলো। বেলার দিকে বৈষয়িক আলোচনা হলো অবনী কাকার সঙ্গে। তারপর রোদ একটু পড়লে ঘুরে দেখা। সন্ধে হওয়ার আগেই কয়েকজন মাতব্বর মতন লোক এলো সলা পরামর্শ দিতে। পরদিন পঞ্চায়েত অফিসে যাবে অনির্বাণ। অন্ধকার নামার আগেই তারা চলে গেল তরবর করে। একটা বিদ্যুতের পোল থেকে কারেন্ট টেনেছে ক্লাব ঘরে। অনির্বাণ আসছে খবর পেয়ে অবনী কাকা ছেলেদের ধরে করে রায়বাড়ির একটা ঘরে টিমটিমে বাল্বের আলোর ব্যবস্থা করে রেখেছিলেন। অবনী কাকার লোক বারান্দায় একটা হ্যারিকেনও জ্বালিয়ে গেছে। বাইরে যেতে দরকার হবে অনির্বাণের। আজ সারাদিন যত তথ্য জোগাড় করেছে অনির্বাণ, তার বিশদ বিবরণ লিখে সে মার কাছে পাঠাবে তার মতামতের জন্য। অবনী কাকার সঙ্গে কথা বলে ঠিক করা আছে তিনি কাল সকালেই একটা লোককে পাঠাবেন ওই চিঠি সমেত মথুরাপুরে। কিন্তু লিখতে বসে এই বিপত্তি, কাগজগুলো হাওয়ায় ভেসে ভেসে উঠছে, যদিও বিন্দুমাত্র হাওয়া চলাচল করছে না ঘরটায়। একটু থমকে গেল অনির্বাণ। এমন অদ্ভুত ঘটনার মানে কি? ভুতুড়ে কাণ্ড? ভূত বলে আবার কিছু আছে নাকি? হঠাৎ কে যেন সজোরে ধাক্কা মারল তাকে। তার হাত ধরে টানছে। চেয়ারের হাতল আঁকড়ে ধরল অনির্বাণ। কিছুতেই সে চেয়ার ছেড়ে উঠবে না, কিন্তু কোনো প্রবল অদৃশ্য শক্তি ওকে টেনে হিঁচড়ে তুলে দিল। তারপর পিঠে ধাক্কা মারতে মারতে বের করে দিল ঘর থেকে। হতভম্ব অনির্বাণ অসহায়ের মতো দাঁড়িয়ে রইল বারান্দায়। তার চোখের সামনে ঘরের দরজাটা দাঁড়াম করে বন্ধ হয়ে গেল। অনির্বাণ ঠেলে দেখল ভেতর থেকে বন্ধ। ঘুটঘুটে অন্ধকার। তার গা শিরশির করে উঠল। বারান্দার কোণ থেকে হ্যারিকেনটা তুলে নিবু নিবু শিখা বাড়িয়ে দিল অনির্বাণ। তারপর ঠান্ডা মাথায় ভাবতে বসল এই ঘটনার বুদ্ধিগ্রাহ্য ব্যাখ্যা কি হতে পারে। সে আজ গ্রামে ঘুরে বুঝতে পেরেছে অনেকেই তার আবির্ভাব ভালো চোখে দেখছে না। বিষয় সম্পত্তির ভাগ বাটোয়ারা কোনো কালেই সরল সোজা ছিল না, এখনও নেই। তবে কি কোনো কায়েমি স্বার্থ কাজ করছে? অনির্বাণকে ভূতের ভয় দেখিয়ে তাড়াতে চাইছে? অবনী কাকা পাকাপোক্ত বিষয়ী মানুষ, তার স্বার্থে কি আঘাত লাগলো? পরদিন দেখা হলে অবনী কাকাই কথাটা তুললেন। রাতে ভালো ঘুম হয়েছিল তো? অনির্বাণ তার মুখের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। বলল, আপনি কি ভাবলেন একলা পোড়ো বাড়িতে আমি ভূতের ভয় পাব? ও বাড়িতে ভূত টুত আছে নাকি? অবনী কাকা চোখ সরিয়ে নিয়ে বললেন, তুমি বড় হয়ে প্রথম এখানে আসছো।
ভেবেছিলাম আমার ভিটেতেই তোমার থাকার ব্যবস্থা করব।